করোনার মধ্যে বগুড়া যশোর উপনির্বাচনে ভোটারদের আগ্রহ কম, ইসির সিদ্ধান্তের সমালোচনা। ভোটের দিন ঠিক না হলেও ব্যস্ত ঢাকা ৫-এর মনোনয়ন প্রত্যাশীরা, ব্যানার ও পোস্টারে সয়লাভ। শিগগিরই আসছে ১৪ দলীয় জোটের নতুন মুখপাত্র, আওয়ামী লীগ নেতাদের সম্ভাবনাই বেশি। করোনায় চলছে অনিরাপদ চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং, এখনই অনুমতি নয় বলছে বিআরটিএ। বাতাসে ভেসেও ঝুঁকি বাড়াতে পারে করোনা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গবেষকদের চ্যালেঞ্জ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। করোনা পরিস্থিতির মধ্যে বগুড়া ১ ও যশোর ৬ আসনের উপনির্বাচন নিয়ে আগ্রহ কম ভোটারদের মধ্যে। এদিকে ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, জনগণের জন্য প্রতিনিধি নির্বাচন করা জরুরি। ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য হয় বগুড়া ১ আসন। তফসিল ঘোষণার পর ২৯ মার্চ আসনটিতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়। শুরু হয় প্রচারণাও। পরে করোনা পরিস্থিতির কারণে ২১ মার্চ ভোটগ্রহণ স্থগিত হয়। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলেও শনিবার বগুড়া ১ আসনে ১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্য আসনে ১৮০ দিনের মধ্যে ভোট আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতাকে এর কারণ বলা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের প্রার্থী স্বাগত জানালেও বর্তমান পরিস্থিতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি প্রার্থী। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ১৪টা ভোট কেন্দ্রের ভেতরে এখনো ১ ফুট ৩ ফুট ৫ ফুট পর্যন্ত পানি ভোট কেন্দ্রের মধ্যে। তো লোকজন তো ভোট দিতে যাবে কিভাবে? নির্বাচন কমিশনার এবং সরকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা তাদের আইন মানে চলতে চাই। তারা যেটা করছে অনেক ভেবে চিন্তে বুঝেছে যে করছে, এটা নিয়ে আমরা খুশি। করোনা পরিস্থিতির মধ্যেই বন্যার কবলে বগুড়ার নির্বাচনী এলাকাটি, তাই উপনির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ নেই বেশিরভাগ ভোটারের। একদিকে বন্যা আবার একদিকে করোনা, তাও আমরা ভোট দিতে যাবো ইনশাল্লাহ। ইলেকশনে যে দেখি দেখবো, উপস্থিতি যাই যে ব্যক্তি ভালো দেখবো তাকে আমরা ভোট দেব। বগুড়ার সঙ্গে একই দিনে উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে যশোর ৬ আসনেও। বিএনপি অংশ না নেয়ার ঘোষণা দেয় সেখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন কেবল জাতীয় পার্টির প্রার্থী। নির্বাচনী যে বাধ্যবাধকতা আছে, যার কারণে নির্বাচন কমিশন নির্বাচনের দিতে বাধ্য হয়েছে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আমাদের ফেসবুক আছে, বিভিন্ন ভাবে আমরা এই প্রচারটা চালাই যাচ্ছি। আজকের যে পরিস্থিতি বিরাজ করছে, ভোটাররা মাঠে যাবে কিনা শঙ্কিত। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের কাছে দাবি জানাবো, একটা সুস্থ অবাধ নির্বাচন যাতে কেশবপুর হয়। গত ২১ জানুয়ারি সংসদ সদস্য ইসমত আরা সাদিকের মৃত্যুতে যশোর ৬ আসনটি শূন্য হয়। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণের মধ্যে ১৪ জুলাই জাতীয় সংসদের বগুড়া ১ এবং যশোর ৬ আসনে উপনির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। বলছেন, মহামারী পরিস্থিতিতে আদালতের কাছে পরামর্শ চাইতে পারত কমিশন। পাশাপাশি ভোটারদের উপস্থিতি ও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। দেশে করোনায় মৃত্যু ২০০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশবাসীকে পরামর্শ দিচ্ছে ভিড় এড়িয়ে চলতে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। এরই মাঝে সাংবিধানিক বাধ্যবাধকতা দেখিয়ে বগুড়া ১ ও যশোর ৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে ১৪ জুলাই।
করোনা সংক্রমণের মধ্যে গেল 21 মার্চ ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাগেরহাট 4 আসনের উপনির্বাচন করে কমিশন। কম ভোটার উপস্থিতিতে নির্বাচনগুলো নিয়ে সমালোচনার মুখে পড়ে ইসি। তারপর স্থগিত হয় 29 মার্চের বগুড়া ও যশোরের উপনির্বাচন। মহামারীর মধ্যে ভোট গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন সংগঠনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের দোহাই দিয়ে ভোট করছে ইসি, যদিও একাধিকবার সংবিধান লঙ্ঘনের নজির আছে এই কমিশনের। জনগণ তাদের মতামতের ভিত্তিতে কাউকে ভোট দিয়ে তারা সংসদে নির্বাচিত করবে, কিন্তু ভোটার যখন থাকে না তখন জনগণের সম্মতিও প্রতিষ্ঠিত হয় না এবং এতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাও সুসংগত হয় না, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক নয়। তো তারা ঢাকার নির্বাচন করে তাদের শিক্ষা হওয়া উচিত ছিল। ভবিষ্যতে এই পরিস্থিতিতে নির্বাচন করলে আবারও ভোটারবিহীন নির্বাচন হবে, যেটা কোনোভাবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সঙ্গতিপূর্ণ নয়। নির্বাচন কমিশন বলছে, সংবিধান অনুসারে সংসদীয় আসন শূন্য হওয়ার 90 দিন এবং তা সম্ভব না হলে আরও 90 দিন, মোট 180 দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। তবে মহামারী পরিস্থিতিতে নির্বাচন করা যাবে কিনা সেটি আদালতের কাছে জানতে চাইতে পারত কমিশন, এমন পরামর্শ সাবেক নির্বাচন কমিশনারের। 90 দিন পার হয়ে গেলে যদি কোনো আইনি সমস্যা থাকে তাহলে সুপ্রিম কোর্টে রেফার করে এটাকে ডেফার করা উচিত বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষ ভোট দিতে যাবে না, ভোটারবিহীন একটা ইলেকশন তো হবে, তাতে কোনো ক্রেডিটের কোনো কাজ হবে না। শনিবার পর্যন্ত বগুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন 3307 জন আর যশোরে 742 জন। ভাইরাসে 2 জেলায় মৃত্যু হয়েছে মোট 73 জনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে যশোর 6 ও বগুড়া 1 আসনে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তিনি জানান, এই তফসিল একেবারেই সময় উপযোগী হয়নি। দেশের এই চরম দুঃসময়ে যখন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, প্রতিদিন যখন মানুষ মারা যাচ্ছে, যেখানে সরকার থেকেও সামাজিক দূরত্ব এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, সেই সময়ে ভোট গ্রহণ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিএনপি এর আগে সব নির্বাচনে অংশ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচনে অংশ নেওয়া বিএনপির পক্ষে সম্ভব নয় বলেও জানান মির্জা ফখরুল। বগুড়া একটা ভীষণ বন্যা হয়েছে। এই সব মিলে আমরা মনে করি যে মানুষ যখন অসহায় অবস্থায় আছে, সেখানে যে তাদের কাছ থেকে ভোট চাওয়ার জন্য যাওয়াটাও আমার মনে হয় যে তাদের পাশে সাহায্যের হাত না বাড়িয়ে ভোট চাইতে যাওয়াটা আমার মনে হয় সমীচীন নয়। ভোটের দিন ঠিক হয়নি, অথচ করোনার মধ্যেই ঢাকা 5 আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এরই মধ্যে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে এলাকা। মাঠে তৎপর আওয়ামী লীগের অন্তত 10 প্রার্থী, তবে বিএনপিতে সক্রিয় রয়েছেন একজনই। 6 মে মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। এতে শূন্য হয় তার নির্বাচনী আসন ঢাকা 5। তার মৃত্যুর পরই উপনির্বাচনে প্রার্থী হতে দৌড়াতে শুরু করেছেন প্রত্যাশীরা। এদের মধ্যে 70 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান একজন। বিভিন্ন কর্মসূচির আড়ালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। কর্মীদের সংগঠিত করতে করছেন উঠান বৈঠক। নমিনেশন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। এই কারণে আমার মতো ক্লিন ইমেজের মানুষ আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী করতেছে কারোরই নাই। আমি রাজপথের লড়াকু সৈনিক। নমিনেশন আমার জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যদি পাই, আমি ইনশাল্লাহ আমার 70 নম্বর ওয়ার্ডের মানুষ যেমন শান্তিতে আছে, আমি আমার ঢাকা 5-এর প্রতিটা মানুষকে সেইভাবে শান্তিতে রাখবো ইনশাল্লাহ। সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে পোস্টার সাটিয়েছেন নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন অন্তত 10 জন। প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টি ও জাসদের 2 জন। আমি আমার নীতি করজোরে আমি আবেদন করব, আমার হকটা আমাকে দেওয়া হোক। এটা আমার হক। আমার এখানে কোনো একটা সরকারি স্কুল নাই, আমরা তো দুর্ভাগা। আমি আমার নেত্রীর কাছে আমি চাবো যদি আমি এমপি হতে পারি, একটা সরকারি স্কুল এবং একটা সরকারি কলেজ। আমার সবচেয়ে বড় প্রত্যাশা এটা। আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে, আমার যে রাজনৈতিক যেই প্রোফাইলটা আছে, এবং তার থেকে বড় কথা আমার পরিবারের যে ঐতিহ্যটা আছে, এই 3টা সংমিশ্রণ করলে ঢাকা 5-এর জন্য আসলেও ভালো কিছু করা যাবে এবং আমি সেই প্রত্যাশাটা রাখি। বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে আছেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নবিউল্লাহ নবী। তবে করোনার মধ্যে নির্বাচনের বিপক্ষে তিনি।
এই এলাকা একটা গিঞ্জি এলাকা, এখানে যদি এই রেড জোন চিহ্নিত করেও সরকার একটা নির্বাচন ঘোষণা দিয়ে দেয়, তাহলে এখানে জনগণ করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং প্রত্যেকটা প্রার্থীও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার আংশিক নিয়ে গঠিত ঢাকা ৫ আসনে ভোটার প্রায় ৫ লাখ। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার নিয়ম অনুযায়ী জুলাই কিংবা আগস্টে নির্বাচন হওয়ার কথা। তবে মহামারীর জন্য নির্বাচন কমিশন সময় পাবে বাড়তি ৩ মাস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া ১৪ দলীয় জোটের মুখপাত্রের পদে শিগগিরই নতুন মুখ দেখা যাবে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির নেতাদের ধারণা, এই পদে দেখা যাবে আওয়ামী লীগেরই কোনো জ্যেষ্ঠ নেতাকে। ২০০৪ সালের নভেম্বরে সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। শুরুতে এর সমন্বয়ক ছিলেন আব্দুল জলিল। ২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে সমন্বয়কের দায়িত্ব পান সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি অসুস্থ থাকায় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ নাসিমকে। পরে সমন্বয়কের দায়িত্বই পালন করেন তিনি, দিচ্ছিলেন জোটের নেতৃত্বও। ১৩ জুন নাসিমের মৃত্যু হলে শূন্য হয় ১৪ দলীয় জোটের এই পদ। এর পরপরই নেতৃত্বের প্রশ্নে শুরু হয় আলোচনা। এই ক্ষতি কিভাবে পূরণ করা যায় সেটা নিয়েই এখন ভাবনা। আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ১৪ দলের পক্ষ থেকে ১৪ দলের মুখপাত্র হিসেবে কে দায়িত্ব পালন করবেন, এটা নিয়ে আসলে দলের ভিতরে চিন্তা ভাবনা চলছে। ১৪ দলটি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সে প্রতিষ্ঠানের মুখপাত্রের পদও শূন্য হয়েছে। এই জায়গাটাই একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো আসলে বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোটের নেতা হিসেবে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নাম। কিন্তু একে অমূলক বলছেন আমু নিজেই। সে কারণে প্রশ্ন উঠেছে, কবে আর কে আসছেন ১৪ দলীয় জোটের নেতৃত্বে। কৌশলগত কারণেই আমার মুখ দিয়ে না বলাটাই উত্তম। তবে হ্যাঁ, এটা তো ১৪ দলের ব্যাপার, সুতরাং ১৪ দলের ভিতর থেকেই এটা আলোচনা করে মুখপাত্র ঠিক হবে। কে সক্ষম হবে? যিনি সক্ষম হবেন, যার এই দায়িত্বশীলতা, এই গুরুত্ব এবং এই বিষয়টি নিয়ে ভালো বুঝবেন, তাকেই তো দায়িত্ব দেওয়া হবে। ২-৪ দিনের মধ্যেই মাননীয় নেত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। রাহেদ খান মিনন ভাইয়ের মতো নেতা আছেন, আসমাউল কিনু ভাইয়ের মতো নেতা আছেন, এছাড়াও অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে নিয়ে কাজ করার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদকে দেবেন বলে আমার মনে হয়। জোটগতভাবে নির্বাচন করে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আসে আওয়ামী লীগ। তখন শরিক দলের সদস্যরা মন্ত্রিসভায় জায়গা পেলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর তা আর হয়নি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের ১২০তম দিনের মৃত্যু ছাড়িয়েছে ২০০০। এর মধ্যে গত ৩০ দিনে মারা গেছে ১,২৪১ জন। অথচ প্রথম ২ মাসে মৃত্যু ছিল মাত্র ৩৫০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, মৃত্যুদের ৭৭% পুরুষ এবং মোট প্রাণহানির অর্ধেকই ঢাকার। গবেষকরা বলছেন, যেহেতু সংক্রমণ বাড়ছে তাই মৃত্যুর হারও বেশি। দেশে করোনা সংক্রমণের ১০ দিন পর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম ১,০০০ জনের মৃত্যু হয় ৩ মাসে, আর এরপর মাত্র ২৫ দিনে মারা যায় আরও ১,০০০। করোনায় একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে ৩০ জুন। গত এক মাসে প্রতিদিন গড়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মন্ত্রী সচিব থেকে করোনায় প্রাণ গেছে অনেক গুণীজনের, মারা গেছেন ৬০ জনের বেশি চিকিৎসক। করোনা আক্রান্তদের ৭১% পুরুষ, মারাও গেছে নারীদের তুলনায় বেশি। মৃত্যুর হার নারী ২৩ আর পুরুষ ৭৭%। আর ৬০ বছরের বেশি বয়সীরা সবচেয়ে বেশি ৩৯% মারা গেছেন। করোনা রোগী মারা যাওয়ার এবং খারাপ হয়ে যাওয়ার যে কারণ আছে সেটা হচ্ছে ল্যাক অফ অক্সিজেন। করোনা রোগীতে কিডনি এবং হার্টের, ব্রেনের রোগ হয়েও রোগীরা মারা যেতে পারে, কিন্তু বেশিরভাগ রোগীর যে অসুবিধা হয় সেটা হচ্ছে অক্সিজেনের স্বল্পতা।
করোনায় ঢাকা মহানগরে 500 সহ পুরো বিভাগে 1029 জনের মৃত্যু হয়েছে। অন্য 6 বিভাগে 467 জন মারা গেলেও শুধু চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 557 জন। আমরা যত বেশি ইনফেকশন কন্ট্রোল করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো, রোগীর সংখ্যা যত কমবে, মৃত্যুর হার ততই কমবে। কোভিড হাসপাতালে এখনো ফাঁকা আছে 40% বেড, অথচ প্রতিদিন অনেক রোগী বাড়িতে মারা যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে মৃত্যু কমানো সম্ভব। একটি বেশ বড় অংশই যাদের ভর্তি সময়ে অক্সিজেনের মাত্রা বিপজ্জনক লেভেলেরও অনেক নিচে ছিল, তাদের মধ্যেই মৃত্যুর হারটি অনেক বেশি হিসেবে প্রতীয়মান হচ্ছে। যাদের উপসর্গ দেখার সাথে সাথে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তারা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে ভর্তি হলে হয়তো এই মৃত্যুর হারটি আরো কমানো সম্ভব হতো। গবেষকরা বলছেন করোনার সংক্রমণ না কমলে মৃত্যু কমবে না, তাই সংক্রমণ ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় রেড জোন চিহ্নিত করা গাজীপুরের 21 অঞ্চলের মধ্যে কালীগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডে লকডাউন শেষ হয়েছে শনিবার। প্রশাসনের পক্ষ থেকে অন্য কোনো এলাকায় আপাতত লকডাউন না দেওয়ার কথা জানানো হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছে সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, মানুষকে সচেতন করতে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আর যেসব এলাকায় লকডাউন শেষ হয়েছে তারপরে আসলে অন্য কোনো এলাকাকে আপাতত লকডাউন দেওয়া হচ্ছে না, আর কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে গাজীপুর করোনা একটি হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত। আমি যদি সিভিল সার্জনের যে অফিসের তথ্য সেটি আপনাকে জানাই যে গতকালের যে তথ্য আমরা পেয়েছি সেখানে বলা হয়েছে যে 241 জনের নমুনা পরীক্ষা করে এখানে 92 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে এবং টোটাল শনাক্ত হয়েছেন 3713 জন রোগী এবং এর মধ্যে কিন্তু 45 জন রোগী মারা গেছেন আর সুস্থ হয়েছেন প্রায় 1500 মতো রোগী। মৃত্যুর মধ্যে কিন্তু অনেক যারা 60 বছরের বেশি এই ধরনের রোগীও রয়েছেন এবং আক্রান্তের মধ্যে পুলিশ, নার্স, চিকিৎসক এবং অন্যান্য যে পেশাজীবী পোশাক শ্রমিক তারাও কিন্তু রয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে গাজীপুর রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও নানা দিক বিবেচনায় এখন লকডাউনে তারা যেতে চাচ্ছেন না। তারা যেটি জানিয়েছেন যে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি যাতে নিশ্চিত করা যায় এবং সবাই যেন মাস্ক ব্যবহার করতে পারে, সামাজিক দূরত্ব বজায় থাকে, সেই বিষয়টি নিয়ে প্রশাসন এখন কাজ করে যাচ্ছে এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছে। এছাড়া জেলা প্রশাসন থেকেও যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে বা যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। যদিও গাজীপুরের যে চিত্র সেটি কিন্তু অনেকটাই সাধারণ মানুষ যাচ্ছেতাইভাবে চলাফেরা করছে, অনেকে মাস্কও ব্যবহার করছে না, যে কারণে প্রতিদিন কিন্তু এই আক্রান্তের হার বেড়েই যাচ্ছে। এবং আপনি জানেন যে কালীগঞ্জ উপজেলার 3টি পৌরসভার 3টি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং সেই লকডাউন কিন্তু শনিবার প্রত্যাহার হয়। কিন্তু এখানেও কিন্তু যে নতুন রোগীর সংক্রমণ সেটি কিন্তু আছে এবং স্বাস্থ্যবিধি অনেকেই এখনো সেখানে মানছেন না, যার কারণে যে লকডাউনের যে সুফল সেটি কিন্তু শতভাগ এখানে থাকেনি, যার কারণে অন্য উপজেলা বা অন্য এলাকাগুলোতে লকডাউন আদৌ হবে কিনা বা এখনো লকডাউনের কোনো প্রস্তুতি প্রশাসনের নেই বলে আমরা গাজীপুরের যে প্রশাসনের লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। নির্বাহী আদেশে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ সহ 5 দফা দাবিতে মহাখালীতে বিক্ষোভ হয়েছে। দাবি আদায়ে বৃহস্পতিবার 2 ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা। জবাবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে 1200 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়াধীন, অন্য দাবিগুলো সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নিয়োগ না হয় প্রায় 25,000 মেডিকেল টেকনোলজিস্টের 20,000ই বেকার। সে কারণে করোনার মধ্যেই সামাজিক দূরত্ব উপেক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে জড়ো হন তারা। অবিলম্বে নিয়োগ সহ 5 দফা দাবিতে করেন বিক্ষোভ। 12 বছর যাবৎ কোনো নিয়োগ নাই, এই জন্য আমরা সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলা একটা সুন্দর নিয়োগ চাচ্ছি। এই ডিজি হেলথের অব্যবস্থাপনার কারণে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ বন্ধ।
এছাড়া 183 জনকে নিয়োগের সুপারিশ অস্বচ্ছ দাবি করে তা বাতিল করতে বলছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 1200 মেডিকেল টেকনোলজিস্টকে দ্রুত নিয়োগ দেওয়ার আহ্বানও জানান তারা। যে সমস্ত মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স চলে গেছে, তাদের চাকরির বয়সকে পুনর্মার্জনা করে অ্যাডক ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে কমপক্ষে 20,000 মেডিকেল টেকনোলজিস্টদেরকে অবিলম্বে নিয়োগ প্রদান করা। কেন এই সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছি না? আজ আমাদের জীবন মরণের প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে আছি। আমাদের অভিভাবক সুলভ আচরণ করছে না, আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক চুপ। দিনের পর দিন আমরা এখানে আন্দোলন করে যাচ্ছি, তারা আমাদেরকে মোটেও কর্ণপাত করছে না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে মেডিকেল টেকনোলজিস্টদের দাবিগুলো সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 1200 টেকনোলজিস্টের জন্য অলরেডি আমরা নিয়োগ দিয়েছি এবং তাদের প্রক্রিয়া কিন্তু আমাদের চলমান আছে। তাদের দাবি দাওয়াগুলো আমরা সুপারিশ আকারে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেটা সামনের দিকে অবশ্যই দেখা যাবে যে কি দাবি দেওয়া করেছে এবং এটার বিষয়ে আমাদের আলোচনা চলছে। আন্দোলনকারীরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত 5 জন। সে হিসাবে 1.5 লাখ জায়গায় আছে মাত্র 5000। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবা বন্ধ থাকায় মানবতর জীবন কাটাচ্ছেন চালকরা। পরিস্থিতি বিবেচনায় তারা এখন চুক্তি করে ভাড়ায় গাড়ি চালাচ্ছেন। তাদের দাবি নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় আগের মতো যাত্রী পাচ্ছে না তারা। যদিও বিআরটিএ বলছে এখনই অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হবে না। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে 1 জুন থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে গণপরিবহন চললেও বন্ধ রাইড শেয়ারের অ্যাপভিত্তিক পরিবহন সেবা। এতে করে বিপাকে পড়েছেন কয়েক লাখ গাড়ি চালক। লেগুনাতে কিন্তু 12 জন 15 জন চলছে, তাহলে ওইখানে কি ভাইরাস নাই? আমরা কিন্তু আরো একটু ইনশিওর করতে পারি, যেমন আমাদের হ্যান্ড স্যানিটাইজার সবকিছুই আছে। এই অ্যাপসটা যদি খোলা থাকতো তাহলে প্যাসেঞ্জারদের জন্য সুবিধাটা হইতো, আমাদের জন্য সুবিধা হইতো। বিআরটিএ বলছে রাইড শেয়ারিং এর ক্ষেত্রে বেশিরভাগ যানবাহনই 2 চাকার মোটরসাইকেল। এক্ষেত্রে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখা চালক যাত্রী উভয়ের পক্ষেই অসম্ভব। মোটরসাইকেলের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভব না, এই কারণে মোটরসাইকেলকে দিই নাই। তবে আমরা যে সমস্ত প্রাইভেট কার আছে সেগুলো চলাচলের অনুমতি দিয়েছি। তবে নীতিমালা অনুযায়ী আমাদের কাছ থেকে যে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেওয়ার কথা, সেইটা যে যে গাড়ির ক্ষেত্রে তারা নেবে সেই গাড়িগুলো চালাতে পারবে। রাইড শেয়ারিং কোম্পানিগুলো সরকারের কাছে কার্যক্রম চালুর অনুমতি চাচ্ছে। তাদের দাবি গণপরিবহনের চাইতে রাইড শেয়ারিং নিরাপদ। আমাদের রাইডার ভাইদের অনেকজন রাইডার ভাইয়ের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে রাইড শেয়ারিং। আমরা তো মাস ট্রান্সপোর্ট সীমিত হারে যেভাবে চালাচ্ছি, আমরা বাইক শেয়ারিং সার্ভিসও রিলঞ্চ ওই একইভাবে করতে পারি নাকি, আন্ডার কিপিং দোজ মাইন্ড ওই সিমিলার সেফটি ক্রাইটেরিয়া। ঢাকার যানজটে দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য অ্যাপ ভিত্তিক যাত্রী সেবা গত 2 বছরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা 2200 কোটি টাকার বাজার তৈরি করেছে। রিজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ নাগাদ বন্যা পরিস্থিতির আবার অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিভিন্ন জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষতির আশঙ্কার কথাও জানিয়েছে তারা। তবে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ দেশের প্রধান সব নদ নদী বর্তমানে বইছে বিপদসীমার উপর দিয়ে। 14টি জেলার নিম্নাঞ্চলে ঘরবাড়ি ও ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত 15 লাখের বেশি মানুষ। এদের মধ্যে পানিবন্দী প্রায় 3.5 লাখ। আবহাওয়া পূর্বাভাস বলছে টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হলেও আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাত কমবে। গত 24 ঘন্টার সাথে তুলনা করলে আগামী 48 থেকে 72 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণটা এরকমই থাকবে। সারা দেশেই যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এদিকে সপ্তাহের শেষ নাগাদ আবারও বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ সহ 14 জেলার নিম্নাঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে ক্ষতির আশঙ্কাও করছেন তারা। গত এক সপ্তাহ যাবৎ আমাদের নিম্নাঞ্চলগুলো প্লাবিত। এখানে মানুষজন ইতিমধ্যে অনেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে এবং যারা যায়নি তারা একটু দুর্ভোগের মধ্যে আছে। আর এছাড়া এই নিম্নাঞ্চলগুলোতে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি এই সপ্তাহের শেষ থেকে আবারও আমাদের বন্যার পরিস্থিতির অবনতি হওয়ার যে আশঙ্কা আমরা করছি, সেটা যদি হয় এবং সেই বন্যা পরিস্থিতি পরবর্তীতে আরও 7 থেকে 10 দিন
অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে দুর্যোগ কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ওষুধ, খাদ্য সরবরাহ সহ নিরাপদ আশ্রয় কেন্দ্র নিশ্চিত করার কথা জানালো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 12টি জেলায় 24,000 প্যাকেট শুকনো খাবার আমরা পাঠিয়ে দিয়েছি, ইতিমধ্যে পৌঁছে গেছে সেই খাবারগুলো। এগুলো আমরা বিতরণ শুরু হবে। এছাড়া প্রত্যেক জেলায় গোখাদ্যের জন্য 2 লক্ষ টাকা এবং শিশু খাদ্যের জন্য 2 লক্ষ টাকা আমরা বরাদ্দ দিয়েছি। এবারের বর্ষা মৌসুম অন্যবারের তুলনায় দীর্ঘস্থায়ী হবে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ফরিদপুর ও শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে ফরিদপুর, সেখানে রয়েছেন মফিজুর রহমান। মফিজুর, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন সে এলাকায়, আর দুর্গতদের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে আর কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি জানেন যে বন্যার পানি কিন্তু কমতে শুরু করেছে, তবে কমার গতি কিন্তু একেবারেই কম। পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ফরিদপুর পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে 4 সেন্টিমিটার কমেছে, তারপরেও এখন পর্যন্ত পদ্মা নদীর বিপদসীমার 39 সেন্টিমিটার পদ্মা প্রবাহিত হচ্ছে। আর এই ফলে কিন্তু ফরিদপুরে এখনো পদ্মা, আড়িয়াল খাঁ, মধুমতি এবং কুমার এই নদ নদীগুলোর পানি কিন্তু এখনো বিপদসীমার উপরে রয়েছে, যার ফলে কিন্তু জেলার বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করেছে এবং বিভিন্ন অঞ্চল এখন প্লাবিত রয়েছে। তো আমরা কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে সরকারিভাবে খাদ্যশস্য এবং নগদ অর্থের কোনো ঘাটতি নেই। জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে সরকারি ত্রাণ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য এবং অর্থ এসেছে। আমি জানতে চাইছিলাম আসলে কি পরিমাণ খাদ্যশস্য বা টাকা এসেছে এই বন্যার্ত মানুষের সহায়তার্থে। সেক্ষেত্রে তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি 200 মেট্রিক টন জিআরের চাল এবং নগদ 3 লক্ষাধিক টাকা পেয়েছে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আরো পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তিনি বলেছেন যে সংশ্লিষ্ট উপজেলা, অর্থাৎ যে সব উপজেলায় পানিবন্দী সংখ্যা বেশি, যেমন সদরপুর, চরবদ্রাসন, ফরিদপুর সদর, এই 3টি উপজেলা 15টি ইউনিয়নের মানুষ কিন্তু এখন পুরোটাই পানিবন্দী। যা ওই মানুষদের জন্য, ওই ভোগান্তি মানুষের জন্যই কিন্তু মূলত এই খাদ্যশস্যটি এসেছে বলে তিনি নিশ্চিত করেছেন, যা 2-1 দিনের মধ্যেই সরবরাহ করা হবে। অন্যদিকে পানি বৃদ্ধির ফলে কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা এবং মধুমতি নদীর কয়েকটি ইউনিয়ন জুড়ে কিন্তু ভাঙন হচ্ছে এবং ভাঙনটি বেশ কয়েকদিন আগের থেকে শুরু হয়েছে। এই ভাঙন প্রতিরোধের বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি যেটি আমাদের নিশ্চিত করেছেন যে সরকারিভাবে এই মুহূর্তে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা সম্ভব না, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী তারা জিওব্যাগ বালিবস্তা ভর্তি জিওব্যাগ ডাম্পিং করছেন এবং এই ডাম্পিং করে প্রাথমিকভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও এই বর্ষা মৌসুম শেষ হওয়ার পর হয়তো স্থানীয় সংসদ সদস্য সহযোগিতায় তারা সরকার উচ্চ পর্যায়ে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যাপারে চেষ্টা করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি জানাচ্ছিলেন ফরিদপুর থেকে। এবার আমরা যাচ্ছি শেরপুরে, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী মিরাজউদ্দিন। মিরাজ, শেরপুরে বন্যা পরিস্থিতির অবস্থা কেমন, আর দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? হ্যাঁ, শেরপুর সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি আজকে বাড়ে নাই, তো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর এই অবস্থায় আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো যে এই শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি এবং কামারচুরি ইউনিয়নের অন্তত পক্ষে 10টি গ্রামের শত শত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আর পাশাপাশি এখানে কুলুরচর ব্যাপারীপাড়া এবং নতুন চর এলাকার অন্তত পক্ষে 2 শতাধিক পরিবার জামালপুর শহররক্ষা বাঁধের উপর আশ্রয় নিয়েছে এবং গতকালকে প্রশাসনের পক্ষ থেকে সেখানে 2 মেট্রিক টন চাল খাদ্য সহায়তা বাবদ সেখানে বিতরণ করা হয়েছে। আর এখানে যে বিষয়টা আমি আগেই বলিয়ে রাখি, শেরপুর সদর উপজেলার এখানে পাট উৎপাদন হয়ে থাকে এই এলাকাটাতে এবং ইতিমধ্যেই পাটের আবাদ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, পাশাপাশি সবজির আবাদও পানির নিচে তলিয়ে গেছে। আরেকটি বিষয়, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির কারণে এখানে যে মৃগী এবং দশানী নদী আর শাখা নদী, এই দুটি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে এবং এই ক্ষেত্রে 6 নং চর এলাকা নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং পাশাপাশি নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামটা যেখানে ব্যাপকভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং সেখানে একটা প্রাইমারি স্কুল ইতিমধ্যেই একেবারেই ঝুঁকির মধ্যে পড়েছে এবং সেই জায়গায় এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন তারা শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডকে এখন পর্যন্ত জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে কারণে এই গ্রামটি কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে এবং বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আরেকটা শেরপুর সদর উপজেলার 6 নং চর এলাকাতে আমরা একই অবস্থাটা লক্ষ্য করেছি এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে এবং এই ক্ষেত্রে এখানকার লোকজন যেটা দাবি করছে যে এই জায়গায় নদী ভাঙ্গন শুরু হলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। পাশাপাশি শেরপুর সদরের যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে এবং
এবং সেই জায়গায় তিনি যেটা জানিয়েছেন যে পাটের আবার যদি আগামী 10 দিন পর্যন্ত পানিতে থাকে হয়তো বা ক্ষতি হবে না, কিন্তু কৃষকরা আবার বলেছে উল্টো কথা। এখন পর্যন্ত পাট কিন্তু খুবই এখনো পাটটা মিরাজউদ্দিন, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা জানাচ্ছিলাম বন্যা পরিস্থিতি ফরিদপুর ও শেরপুর থেকে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথের মুন্সিগঞ্জ লৌহজং পয়েন্টে বাড়ছে নাব্যতা সংকট। এতে প্রায়ই আটকা পড়ছে ফেরি, দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। বিআইডব্লিউটিএ জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে ড্রেজিং শুরু হয়েছে। পদ্মা নদীর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার। এই রুটের একটিমাত্র চ্যানেল দিয়েই চলাচল করে 17টি ফেরি, 87টি লঞ্চ, 2.5 শতাধিক স্পিডবোট, ট্রলার সহ পদ্মা সেতুর মালবাহী নৌযান। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতেই এ রুটের লৌহজং পয়েন্টে ভয়াবহ ঘূর্ণিস্রোতে পলি জমে সৃষ্টি হয় নাব্য সংকট। এবারও চলতি বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মা নদীর পানি বৃদ্ধি ও স্রোতে লৌহজংয়ে নাব্য সংকট বেড়ে সৃষ্টি হচ্ছে ডুবোচর। এতে প্রায়ই আটকা পড়ছে ফেরি। বাড়িতে যেতে পারতেছি না, ওয়াইফকে নিয়ে আসছি, বাইকে করে আসছি, এর জন্য এখানে বসে রইতেছি। রাস্তায় এমনি ওই জায়গায় লোড করতে আর 2 ঘন্টা লাগছে, প্রচুর লোড। এরপর আবার ওই লোড করে ফেরি নাই আর 2 ঘন্টা 1-1.5 ঘন্টা ধরে আটকে রয়েছে। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 2 দিন যাবৎ পানির তীব্র স্রোত বাড়ছে, এখন ফেরি আসা যাওয়ায় সময় বেশি লাগে। আপাতত 2টা ফেরি বন্ধ আছে স্রোতের কারণে, এই স্রোতের কারণে চলাচল করতে পারে না। স্রোতের অবস্থা দেখে আমরা নৌযান পরিচালনা করি এবং ছোট লঞ্চ আমরা বন্ধ রাখি। আর নদীর অবস্থা যদি মারাত্মক খারাপ অবস্থায় থাকে আমরা সকল নৌযান বন্ধ করে দিই। সংকট নিরসনে ড্রেজিং এর কাজ শুরু করেছে মেরিন বিভাগ। বড় নদীতে পানির স্রোত সৃষ্টি হয়েছে এবং মুখে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে লৌহজং টার্নিং পয়েন্টে। ঘূর্ণনের সৃষ্টি হয়েছে পরিজমে এখানে নাব্যতা সংকট দেখা দিতেছে। ড্রেজিং কার্যক্রম চলছে, 7টা ড্রেজার অলরেডি আছে এবং এর ভিতরে মনে হয় 3টা প্লেসিং আছে। নাব্য সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকিতে জোর দেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, প্রতি বছরই পদ্মায় নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হয়। এই সমস্যায় আসলে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জি, আপনি জানেন যে প্রতি বছরই বর্ষা মৌসুম আসার পরপরই কিন্তু আপনি যে পদ্মা যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু উজান থেকে প্রচুর স্রোতের সাথে পলি আসে। নদী ভাঙন যেসব এলাকা হয় সেই এলাকার নদী ভাঙনের যে পলি মাটিটি সেটি কিন্তু এই ভাটিতে এসে আমাদের এই যে শিমুলিয়া কাওড়াকান্দি যে নৌ রুটটি রয়েছে কাঁঠালবাড়ি, সেই রুটটি কিন্তু বিভিন্ন স্থানে এসে এই নাব্যতা সংকটের সৃষ্টি, অর্থাৎ পলিটা জমে যায়। এই জন্য কিন্তু আমরা দেখি বিআইডব্লিউটিএ কিন্তু সারা বছরই কিন্তু এই রুটটি যাতে সচল থাকে সেজন্য কিন্তু তারা ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে। আমি কথা বলেছি বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড্রেজিং বিভাগের সাইদ আহমেদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু প্রতি বছরই 24 ঘন্টায় তারা কি ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এই মুহূর্তে কিন্তু এই পদ্মা নদীর এই বর্ষায় পলি পড়ার এই মৌসুমে তারা কিন্তু 6টি ড্রেজার ব্যবহার করে সবসময় 24 ঘন্টায় তারা খনন কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখছি যে এই বিশেষ করে এই বর্ষা মৌসুমটাই কিন্তু আমরা দেখি যে পলির পরিমাণ এতই বেশি আসে, এর ফলে কিন্তু এই ড্রেজিং করেও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারছে না। এর ফলে কিন্তু আমরা দেখি প্রায় সময় এই মৌসুমে ফেরি চলাচল এতই বেশি আসে, এর ফলে কিন্তু এই ড্রেজিং করেও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারছে না। এর ফলে কিন্তু আমরা দেখি প্রায় সময় এই মৌসুমে ফেরি চলাচল বন্ধ হয়ে থাকে, বিশেষ করে ডুবোচরে আটকা পড়ে প্রতিদিনই কোনো না কোনো সময় 2-1 ঘন্টা আধা ঘন্টা করে কিন্তু কোনো না কোনো ফেরি আটকে যায়, এরকমই কিন্তু আমরা সবসময় খবর পেয়ে থাকি। এই সার্বিকভাবে কিন্তু আমি কথা বলেছি মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিসির যে ম্যানেজার আব্দুল আলিমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নাব্যতা সংকটের ড্রেজিং কাজ চলার পরও তারা কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু এই ফেরিগুলি চলাচল করছে। প্রয়োজনে যে সংখ্যক গাড়ি ফেরিতে আপলোড করা হয় তার চেয়ে কিন্তু কম সংখ্যক গাড়ি নিয়ে তারা কিন্তু এই ফেরি সার্ভিসগুলো সচল রেখেছেন। কারণ আপনি জানেন যে এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি যে জেলা রয়েছে সেই 21 জেলার মানুষজন কিন্তু এই রুটটি ব্যবহার করে মূলত ঢাকা রাজধানী। চন্দ্র মল্লিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানাচ্ছিলেন মাদারীপুর থেকে।
করোনায় দেশের তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে $600 কোটি বেশি, যা গত অর্থ বছরের চেয়ে 18% কম। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও এখনো পর্যাপ্ত ক্রয়াদেশ পাচ্ছে না তারা। 2019-20 অর্থ বছরে তৈরি পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $3,300 কোটি। তবে 27 জুন পর্যন্ত রপ্তানির পরিমাণ $2,783 কোটি 40 লাখ। করোনা পরিস্থিতির কারণে মার্চ থেকে কমতে থাকে পোশাক রপ্তানি। বাতিল ও স্থগিত হয় অনেক ক্রয়াদেশ। মাসখানেক বন্ধ রাখা হয়েছিল বেশিরভাগ কারখানা। পরে কিছু ক্রয়াদেশ ফিরলেও পুরোপুরি গতি পায়নি পোশাক রপ্তানি। জুন মাসে $2.12 বিলিয়ন রপ্তানি হয়েছে। এই পরিস্থিতি থেকে আগামী 1 বছরেও উত্তরণ ঘটাতে পারবো বলে এই ধরনের কোনো লক্ষণ আমরা এখনো দেখতে পাচ্ছি না। অর্থাৎ বায়ারদের কাছে সেই ধরনের কোনো আভাস বা অর্ডার আমাদের কাছে আসছে না, যা নিয়ে আমরা আশান্বিত হতে পারি। ব্যবসায়ীরা বলছেন, এমনিতেই আগের মতো ক্রয়াদেশ আসছে না। তারপরও কাঁচামাল আমদানিতে বন্দরগুলোতে সময় বেশি লাগায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে পণ্য পাঠাতেও। অনেক কাস্টমার কিন্তু আপনার হোল্ড করে ফেলছিল। অনেক কাস্টমার বলছে যে এই বছর নেব না, সামনের বছর নিব বা পরের বছর আমরা নিব বা পরের সিজনে আমি মালটা নিব। এখন অনেক কাস্টমার কিন্তু ব্যাক করতেছে। প্রায় 1 মাসের মতো পোর্টটা বন্ধ ছিল, লকডাউন ছিল, কেউ কাজ করে না, কোনো ফরওয়ার্ডার কাজ করে নাই, কোনো কাস্টমস কাজ করে নাই, এবং দেখা গেছে যে লক্ষ লক্ষ কন্টেনার ওখানে পড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, অনেক দেশেই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই এখনই ক্রয়াদেশের জন্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর জোর দিতে হবে। এরকম একটি অবস্থায় আমাদের উচিত হবে মূলত রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে ব্র্যান্ড বায়ারদের সঙ্গে উদ্যোক্তাদের নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করা, যাতে ব্র্যান্ড বায়ারদের দিক থেকে কিছুটা দীর্ঘমেয়াদী বিষয়গুলো জানানো হয় যে কখন কিভাবে তারা আগামী মাসগুলোতে অর্ডার বাড়াতে যাচ্ছে, এবং সে অনুযায়ী আমাদের উদ্যোক্তাদের প্রস্তুতি নেওয়া। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে এরই মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে তৈরি পোশাক শিল্পের। এই খাতের ভবিষ্যৎ নির্ভর করছে শীত মৌসুমের পোশাকের ক্রয়াদেশ পাওয়ার উপর। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতাসে করোনা ছড়ানো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 32 দেশের 239 গবেষক। এক খোলা চিঠিতে তারা বলেছেন, ভাইরাসটি দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকার মধ্য দিয়ে যে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে, WHO সে বিষয়ে যথাযথ সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে। করোনা প্রাদুর্ভাবের পর থেকে 2 ভাবে সংক্রমণ ছড়ানোর কথা বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এর একটি সংক্রমিত ব্যক্তির ড্রপলেট থেকে অন্যটি বস্তুর উপরিতল স্পর্শের পর চোখ, নাক বা মুখ স্পর্শ করা হলে। তবে গবেষকদের দাবি, ড্রপলেটের ক্ষুদ্র কণা দীর্ঘ সময় বাতাসে ভাসে যেতে পারে কয়েক মিটার দূরত্বে। এতে আলো বাতাস কম বা বন্ধ জায়গায় দেখা দিতে পারে মারাত্মক সংক্রমণ ঝুঁকি। সেখানে 6 ফুট দূরত্ব রেখেও কোনো লাভ হয় না। এই বিষয়টি সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রযুক্তি বিজ্ঞান ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক লিডিয়া মোরাস্কা। তার দেওয়া খোলা চিঠিতে সই করেছেন 32 দেশের 239 গবেষক। তাদের অভিযোগ, তৃতীয় ধরনের সংক্রমণ নিয়ে সচেতন করতে ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাতাসে করোনার বিস্তারের বিষয়টি শতভাগ নিশ্চিত উল্লেখ করে গবেষকেরা জানাচ্ছেন, ওয়াশিংটনের শিল্পীদের মহড়া বা চীনের রেস্তোরাঁয় আগাম সতর্কতা নেওয়ার পরও সংক্রমণের তথ্য এক্ষেত্রে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। তবে WHO জানায়, এই ধরনের সংক্রমণ শুধু ইনকিউবেশনের মতো চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে ছড়াতে পারে। মোরাস্কা বা তার দলের মাঠ পর্যায়ে গবেষণার কোনো প্রমাণ নেই। এদিকে বাতাসের মাধ্যমে সংক্রমণের বিষয়টি যথেষ্ট বিশ্বাসযোগ্য নয় জানিয়ে 30 সদস্যের আন্তর্জাতিক গবেষক দলের বেশিরভাগই সঠিকভাবে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ।